বায়ুমণ্ডলের আলোচনার তৃতীয় পর্বে আমরা আজ মূলত আলোচনা করব বায়ুর চাপ বলয়ের সামগ্রিক বিষয়সমূহ নিয়ে। বায়ুর চাপ বলয় এবং বায়ুপ্রবাহ দুটোর মধ্যে কিন্তু এদের পারস্পরিক সম্পর্ক রয়েছে। সুতরাং আমরা যদি বায়ুর চাপ বলয়টা ভালো করে বুঝে নিতে পারি তাহলে বায়ুপ্রবাহটা কিন্তু খুব সহজভাবে আমরা বুঝতে পারবো, কোনো অসুবিধা আমাদের হবে না। প্রথমে আমরা জেনে নেব যে বায়ুর চাপ কী। বায়ুর চাপ কি না, কোনো নির্দিষ্ট স্থানে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে বিস্তৃত বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ চাপ বা বল প্রয়োগ করে তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলে। ধরে নেওয়া যাক একটি নির্দিষ্ট পরিমাণ জায়গা, একক জায়গার ওপর এখানে বায়ুমণ্ডল ধরে নিলাম 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাহলে এই 10,000 কিলোমিটার পর্যন্ত ওই একক আয়তনের উপরের বায়ু যে পরিমাণ ওজন প্রয়োগ করে সেটাই কিন্তু ওই স্থানে বায়ুর চাপ। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সাধারণত কত না, প্রতি বর্গ ইঞ্চিতে 1013.25 মিলিবার। এই বায়ুর চাপকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে উচ্চচাপ এবং একটা হচ্ছে নিম্নচাপ। সাধারণত 1013.25 মিলিবারের যদি বেশি হয় বায়ুর চাপ তাকে আমরা উচ্চচাপ বলে থাকি। সাধারণ ধরে নিই 986 কম হয় তখন তাকে আমরা নিম্নচাপ বলে থাকি। বায়ুর চাপের বৈশিষ্ট্য কী কী না, বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে পৃথিবীর সর্বত্র সারা পৃথিবীব্যাপী কিন্তু বায়ুর চাপ সমান নয়। কেন সমান হয় না? বায়ুমণ্ডলের উষ্ণতা, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প এবং কঠিন কণার উপর কিন্তু এই বায়ুর চাপ নির্ভর করে থাকে। বায়ুর উষ্ণতা যদি বাড়ে তাহলে কিন্তু বায়ুর চাপ কমে। উষ্ণতা বাড়লে কি হয়, বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং সেটা উপরে উঠে যায়, ফলে সেখানে কিন্তু নিম্নচাপ বিরাজ করে। ঘনত্ব বেশি হয় ভূপৃষ্ঠ সংলগ্ন স্থানে কিন্তু বায়ুর চাপ অনেক বেশি হয়। আমরা জানি যে যেহেতু মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ু সব থেকে বেশি ঘন সন্নিবিষ্ট রয়েছে পৃথিবীর সারফেসে, ভূত্বকের বহির্ভাগে, সুতরাং এখানে কিন্তু বায়ুর চাপ সব থেকে বেশি হয়। এরপর আমরা জেনে নেব যে এই বায়ুর চাপ মাপার জন্য কত ধরনের যন্ত্র রয়েছে। বায়ুর চাপ মাপার জন্য কিন্তু অনেক ধরনের যন্ত্র আমরা দেখতে পাই। তার মধ্যে আমরা কয়েকটা নিয়ে খুব সামান্যভাবে আলোচনা করব। টরিসেলির ব্যারোমিটার। টরিসেলি 1643 সালে একটি ব্যারোমিটার তৈরি করেছিলেন এই বায়ুর চাপ মাপার জন্য। তিনি সেখানে মূলত যেটা করেছিলেন, একমুখ খোলা 1 মিটার দীর্ঘ একটি পুরু কাঁচনল নেন এবং কাঁচনলটি পারদপূর্ণ করে এর খোলা মুখটি একটি আংশিক পারদপূর্ণ পাত্রের উপর খাড়াভাবে আটকে রাখেন। এরপর তিনি কি করেন না, পারদপাত্রের তল থেকে কাঁচনলের পারদস্তম্ভের উচ্চতা পরিমাপ করে বায়ুর চাপ পরিমাপ করেন। ফর্টিনস ব্যারোমিটার 1800 সালে ফরাসি যন্ত্রবিদ জিন নিকোলাস ফর্টিন তিনি এই যন্ত্রটি উদ্ভাবন করেন। এই যন্ত্রে যদি আমরা দেখি এখানে দেখতে পাবো এখানে দুটো স্কেল মূলত রয়েছে, একটা মূল স্কেল এবং মূল স্কেলের ক্ষুদ্র মাপগুলোকে আরও সঠিক করার জন্য একটি ভার্নিয়ার স্কেলের সাহায্য নেওয়া হয়েছে। অ্যানিরয়েড ব্যারোমিটার 1843 খ্রিস্টাব্দে লুসিয়ান ভিদি আবিষ্কার করেন। এই ব্যারোমিটারে কিন্তু কোনো রকম তরল ব্যবহার করা হয়নি। 1854 সালে মার্টিন ফস্টম্যান হিপসোমিটার নামে একটি যন্ত্র আবিষ্কার করেন, যার সাহায্যে কিন্তু বায়ুর চাপ মাপা যায়। এখানে তিনি ফুটন্ত তরলের সাহায্য নিয়ে কিন্তু বায়ুর চাপ পরিমাপ করেছিলেন। পিজো রেসিস্ট্যান্স ব্যারোমিটার, এটি কি না, এটি বৈদ্যুতিক প্রতিরোধ শক্তি ব্যবহার করে এখানে বায়ুর চাপ পরিমাপ করা হয়। ব্যারোগ্রাফ, অ্যানিরয়েড গ্রাফ, যেটাই ব্যারোগ্রাফ সেটাকে আমরা অ্যানিরয়েডোগ্রাফ বলি। এটা 1844 সালে লুসিয়ান ভিদি আবিষ্কার করেছিলেন। এটি একটি স্বয়ংক্রিয় যন্ত্র এবং এর সাহায্যে কিন্তু কন্টিনিউয়াসলি কোনো স্থানের বায়ুর চাপ কিন্তু পরিমাপ করা যায়। লুসিয়ান ভিদি অ্যানিরয়েড ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন এবং পরবর্তীকালে তিনি এই ব্যারোগ্রাফ বা অ্যানিরয়েড গ্রাফ আবিষ্কার করেছিলেন। এখানে আমরা জেনে নেব যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার প্রেসার কী।
না সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে। কেন 45 ডিগ্রি অক্ষাংশ? না আমরা 0 থেকে 90-এর মাঝে পাই 45 ডিগ্রি অক্ষাংশ। সে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট পারদস্তম্ভে বায়ু যে চাপ দেয় তাকে আমরা ধরে নিই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, যা কত? না 1013.25 মিলিবার। বায়ুচাপের তারতম্য কি কি কারণে ঘটে থাকে? বায়ুচাপের তারতম্য প্রধান কারণ যেটা সেটা হলো উচ্চতা। কেন উচ্চতা? না আমরা জানি যে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কিন্তু বায়ুর চাপ 114.40 মিলিবার হারে কিন্তু হ্রাস পায়। এর কারণ কি? না অভিকর্ষজ বলের ফলে কিন্তু বায়ুর ঘনত্ব সবথেকে বেশি ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে। সুতরাং আমরা যত উপরে যাব বায়ুর ঘনত্ব হালকা হবে এবং তার চাপও কিন্তু হালকা হবে। অর্থাৎ এখানে কিন্তু সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। উচ্চতা যত বাড়বে বায়ুর চাপ তত হ্রাস পাবে। আর কি রয়েছে? উষ্ণতা। উষ্ণতার সঙ্গেও সম্পর্ক ব্যস্তানুপাতিক। উষ্ণতা বৃদ্ধি পেলে কী হবে? বায়ু প্রসারিত হবে, হালকা হবে এবং তার ঘনত্ব হ্রাস পাবে। ফলে বায়ুর কিন্তু তার চাপ ক্রমশ কমতে থাকবে। জলীয় বাষ্প, আমরা জানি যে জলীয় বাষ্প বিশুদ্ধ বায়ু অপেক্ষা কিন্তু হালকা। সুতরাং যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি সে বায়ু কিন্তু তুলনামূলক তত কম চাপযুক্ত হয়ে থাকে। পৃথিবীর আবর্তন গতি। আবর্তন গতি যদি বেশি হয় তাহলে কেন্দ্রাতিক বল। কেন্দ্রাতিক বল কি? না আমরা জানি যে পৃথিবী যেহেতু ঘুরছে তাই প্রত্যেকটা বল কিন্তু কেন্দ্র থেকে বাইরের অভিমুখে ছিটকে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, যেটাকে আমরা বলি কেন্দ্রাতিক বল। সেক্ষেত্রে আবর্তন গতি বেশি হলে কেন্দ্রাতিক বল কিন্তু বায়ুর স্থানান্তর ঘটাতে সাহায্য করে। স্থলভাগ এবং জলভাগের বন্টন। আমরা জানি যে দিনের বেলায় এবং গ্রীষ্মকালে স্থলভাগে কী হয়? নিম্নচাপ বিরাজ করে, কারণ স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হয়, সেখানকার বায়ু হালকা হয়, উপরে উঠে যায় এবং সেখানে নিম্নচাপ বিরাজ করে। এবং জলভাগে তখন কি করে? জলভাগে তখন কিন্তু উচ্চচাপ বিরাজ করে। আবার আমরা যদি দেখি যে রাত্রিবেলায় ঠিক এর উল্টো ঘটনা ঘটে এবং শীতকালে সেখানে দেখি আমরা যে স্থলভাগ তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়ে যায়, কিন্তু জলভাগ রাত্রি পর্যন্ত উত্তপ্ত থাকে। তখন দেখা যায় জলভাগের উপর নিম্নচাপ এবং স্থলভাগের উপর দেখা যায় উচ্চচাপ। এখানে আমি একটা ছোট্ট নোট দিয়ে দেখিয়েছি যে ভার্নিয়ার কনস্ট্যান্ট কাকে বলে। ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা একদম সহজ ভাষায় যদি বুঝতে চাই তাহলে সেটি হলো যে ভার্নিয়ার্স ব্যারোমিটারে, ফর্টিন্স ব্যারোমিটারে দুটো স্কেল ব্যবহার করা হয়েছে, মূল স্কেল এবং ভার্নিয়ার স্কেল। এই মূল স্কেলের একটি ক্ষুদ্র ভাগ এবং ভার্নিয়ার স্কেলের একটি ক্ষুদ্র ভাগ, এই দুটোর যে পার্থক্য তাকে বলা হয় কি? ভিসি বা ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার স্থিরাঙ্ক। আমরা জেনে নেব যে সমচাপ রেখা কাকে বলে। কোনো নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের সমান চাপযুক্ত স্থানগুলোকে আমরা মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করে থাকি তাকে আমরা বলি সমচাপ রেখা। এখানে আমি একটা ম্যাপ দেখিয়েছি, চেষ্টা করেছি আঁকার। সেখানে দেখে নাও যে কতগুলো লাইন টেনেছি। এই লাইনগুলো হচ্ছে এক একটি সমচাপ রেখা। প্রত্যেকটা সমচাপ রেখা কিন্তু একটা নির্দিষ্ট মান এখানে দেখাচ্ছে। যেমন ধরে নাও এটা 1000 মিলিবার বায়ুর চাপ বিশিষ্ট স্থানগুলোকে এই রেখাটি যোগ করেছে। তারপর দেখো 1004 মিলিবার যুক্ত বায়ুর চাপ বিশিষ্ট এই সমস্ত অঞ্চলগুলোকে একটি কাল্পনিক রেখা যুক্ত করেছে। এই রেখাগুলোকে বলা হয় কি? সমচাপ রেখা। এই সমচাপ রেখার বৈশিষ্ট্য কি? না সমচাপ রেখা অক্ষরেখার প্রায় সমান্তরালে বিস্তৃত হয়। আমরা যদি সমগ্র পৃথিবীর মানচিত্র দেখি তাহলে কিন্তু পৃথিবীতে অক্ষরেখাগুলো যেমন পশ্চিম থেকে পূর্ব দিকে গিয়েছে, ঠিক পুরোপুরি ওই রেখার সমান্তরালে নয়, কিন্তু ওই রেখাগুলোকে মোটামুটি অনুসরণ করে কিন্তু এই সমচাপ রেখাগুলো কিন্তু অবস্থান করে। আর কি দেখতে পাই? না চাপের তীব্রতা কম হলে, চাপের যদি তীব্রতা কম হয় তাহলে সমচাপ রেখাগুলো তুলনামূলক দূরে দূরে অবস্থান করে। আর চাপের তীব্রতা যদি বেশি হয় তাহলে সমচাপ রেখাগুলো কিন্তু ঘন ঘন অবস্থান করে। রেখাগুলি বৃত্তাকার যদি অবস্থান করে, ধরে নাও এখানে দেখে নাও যে রেখাগুলো বৃত্তাকার অবস্থান করছে। এখানে কেন্দ্রে 984, তারপর 988, তারপর
992, 996, অর্থাৎ কেন্দ্রে রয়েছে নিম্নচাপযুক্ত অঞ্চল। আবার এখানে যদি আমরা দেখি কেন্দ্রে রয়েছে 1012, 1008, 1004, 1000, অর্থাৎ কেন্দ্রে রয়েছে কিন্তু উচ্চচাপযুক্ত অঞ্চল। পৃথিবীর মানচিত্রে সাধারণত জানুয়ারি এবং জুলাই মাসে, এই 2 মাসের গড় উষ্ণতা ধরে কিন্তু সমচাপ রেখা সমগ্র পৃথিবীর মানচিত্র নিয়ে কিন্তু আঁকা হয়। এবার আমরা চলে আসবো যে চাপ বলয় কি। চাপ বলয় কি না, চাপের তারতম্যের ভিত্তিতে পৃথিবীপৃষ্ঠ অক্ষরেখা বরাবর কতকগুলো নিম্নচাপ ও উচ্চচাপ অঞ্চল বলয় আকারে অবস্থান করে। এগুলোকে আমরা বলে থাকি কি, বায়ু চাপ বলয়। এখানে যদি আমরা ছবিতে দেখি তাহলে দেখতে পাবো যে সমগ্র পৃথিবীব্যাপী অক্ষরেখা বরাবর কোনো অংশে নিম্নচাপ, কোনো অংশে উচ্চচাপ বিরাজ করছে এবং সেটা কি বলয় আকারে অবস্থান করছে। তাই এগুলোকে বলা হয় এক একটি চাপ বলয়। একে আমরা কতগুলো ভাগে ভাগ করে থাকি, একে মূলত আমরা 7টা ভাগে ভাগ করি। কটা ভাগ? 7টা ভাগ। কি কি না, আমরা মূলত কিন্তু 4টে ভাগ করে আলোচনা করব। 7টা ভাগ কি কি না, একদম কেন্দ্রে রয়েছে নিরক্ষীয় রেখা বরাবর নিরক্ষীয় নিম্নচাপ বলয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তারপর আমরা দেখব যে কর্কটক্রান্তীয় উচ্চচাপ বলয় এবং মকরক্রান্তীয় উচ্চচাপ বলয়। তারপর দেখব সুমেরুবৃত্তীয় নিম্নচাপ বলয় এবং কুমেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়। এবং সবশেষে দেখব সুমেরীয় উচ্চচাপ বলয় এবং কুমেরীয় উচ্চচাপ বলয়। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা 7টা ভাগে ভাগ করছি। কিন্তু আমরা যখন আলোচনা করব তখন কিন্তু এইভাবে 4টে ভাগে ভাগ করে আলোচনা করব। ক দিয়ে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, খ এবং গ আমি একসাথে রেখেছি, ঘ ও একসাথে রেখেছি এবং চ এবং ছ একসাথে রেখেছি। নিরক্ষীয় নিম্নচাপ বলয় নিরক্ষীয় অঞ্চলে প্রায় 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উভয় অক্ষাংশে, এই অংশটাকে নিয়ে নিরক্ষীয় নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। এই নিম্নচাপ তৈরি হওয়ার কারণ কি না, নিরক্ষীয় অঞ্চলে আমরা জানি যে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। তাহলে সূর্য যদি সারা বছর লম্বভাবে কিরণ দেয় তাহলে সেখানকার উষ্ণতা বেশি হবে, বায়ু উত্তপ্ত হয়ে হালকা হয়ে উপরে উঠে যাবে, ফলে সেখানে কি হবে, নিম্নচাপ বিরাজ করবে। আর কি না, এখানে অধিক জলীয় বাষ্প, আমরা জানি যে এখানে প্রচুর পরিচলন বৃষ্টিপাত হয়, প্রত্যেক দিন বৃষ্টিপাত হয়, তার ফলে এখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রচুর। এবং আমরা জানি যে জলীয় বাষ্প কিন্তু বিশুদ্ধ বায়ু অপেক্ষা কিন্তু হালকা হয়। আর নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ বেশি, তাই এখানকার বায়ুর যে বিক্ষেপ পার্শ্ববর্তী অঞ্চলের এখানকার আবর্তন বেগ বেশি হয়, তাই এখানকার আবর্তন বেগ যেহেতু বেশি তাই এখানে কিন্তু নিম্নচাপ বিরাজ করে। তাহলে এই কারণগুলোর জন্য আমরা নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ দেখতে পাই। এখানে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ যে দেখতে পাই তার কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য রয়েছে না, উষ্ণ এবং আর্দ্র, এখানকার জলবায়ু আমরা দেখতে পাই উষ্ণ এবং আর্দ্র, এবং গড় বায়ুচাপ কিন্তু 1013 মিলিবারের কম, অর্থাৎ এখানে কখনোই কিন্তু উচ্চচাপ সেই অর্থে বিরাট উচ্চচাপ কিন্তু লক্ষ্য করা যায় না। এখানে আইটিসিজেড বা আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল দেখা যায়। আমরা পরে যখন বায়ুপ্রবাহ পড়ব তখন বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা কি দেখতে পাই না, কর্কটক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং মকরক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এসে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে মিলিত হয়। এটাকেই বলা হয় আইটিসিজেড বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল। আর কি না, এই অঞ্চলে যেহেতু বায়ুপ্রবাহ ঊর্ধ্বমুখী, এখানে দুদিক থেকে বায়ু এসে সেটা কি হয়, উপরে উঠে চলে যায়, ঊর্ধ্বমুখী, তাই এখানে অনুভূমিক বায়ুপ্রবাহ কিন্তু নেই বললেই চলে। তাই এখানে শান্ত ভাব বিরাজ করে, তাই এটাকে কিন্তু নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে শান্ত বলয় বা ডোলড্রামও কিন্তু বলা হয়ে থাকে। এখানে আমরা ছোট্ট নোট দিয়েছি, আইটিসিজেড বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন একটু দেখে নেবে। এখানে আমরা ছবিতে দেখিয়েছি উত্তর পূর্ব আয়ন বায়ু আসছে, এদিক থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যাচ্ছে এবং মাঝে কিন্তু এই দুটো বায়ুর মিলন করছে,
এটাকে কিন্তু আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল বলা হচ্ছে। তারপর চলে যাব আমরা কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়। সাধারণত উভয় গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় অবস্থান করে। এখানে উচ্চচাপের কারণ কি না, নিরক্ষীয় অঞ্চলের উষ্ণবায়ু কি হয়, হালকা হয়ে ওপরে ওঠে এবং সেটা মেরু অঞ্চলের দিকে রওনা দেয়। এখানকার বায়ু হালকা হয়ে ওপরে ওঠে এবং সেটা কিন্তু মেরু অঞ্চলের দিকে রওনা দেয়, কিন্তু মেরু অঞ্চলের দিকে রওনা দিতে দিতে সেটা কি হয়, লিনতা ভারিয়ে সেটা তুলনামূলক ভারী হয় এবং সেটা নেমে আসে কোথায় না কর্কটক্রান্তীয় অঞ্চলে এবং মকরক্রান্তীয় অঞ্চলে। তাহলে এটা একটা কারণ গেল কর্কটীয় এবং মকরক্রান্তীয় উচ্চচাপ বলয় সৃষ্টি হওয়ার। এছাড়া কি না মেরুবৃত্ত প্রদেশ, মেরু অঞ্চলের যে শীতল এবং ভারু বায়ু সেটা কিন্তু কোরিওলিস বলের প্রভাবে এই অঞ্চলে নেমে আসে। কোরিওলিস বল কি সেটা আমরা আগেই আলোচনা করেছি। কোরিওলিস বল হচ্ছে কোনো গতিশীল বস্তু, বায়ু ধরে নাও এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে কোরিওলিস বল কাজ করলে সেই বায়ুকে কিন্তু এইভাবে সোজা যেতে দেয় না। কোরিওলিস বল কাজ করে গতিপথের সঙ্গে সমকোণে। তাহলে যে বায়ু এখান থেকে এখানে প্রবাহিত হওয়ার কথা ছিল সে ওখানে না প্রবাহিত হয়ে সে প্রবাহিত হবে এদিকে, এই যে বায়ুর গতিবেগ। তাহলে কি দেখলাম আমরা, মেরুবৃত্ত প্রদেশে শীতল এবং ভারী বায়ু কিন্তু কোরিওলিস বলের প্রভাবে এই অঞ্চলে নেমে আসে। বৈশিষ্ট্য কি কি দেখা যায়, এখানে সারা বছর আবহাওয়া শুষ্ক ও নির্মল প্রকৃতির হয়। অধোগামী বায়ুর চাপ এই বলয়ে উষ্ণতা বাড়ে, উপর থেকে যে বাতাস নেমে আসে সেই বাতাস এখানকার উষ্ণতা বাড়ায়, বৃষ্টি হয় না বললেই চলে। তাই কর্কটীয় এবং মকরক্রান্তীয় অঞ্চলে কিন্তু আমরা দেখি কি মহাদেশের পশ্চিমে কিন্তু মরুভূমি সৃষ্টি হতে দেখে থাকি। এখানে আমরা ডোলড্রাম সম্পর্কে একটা ছোট্ট নোট দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। এরপর আমরা চলে যাব সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত নিম্নচাপ বলয়। সুমেরুবৃত্ত নিম্নচাপ এবং কুমেরুবৃত্ত নিম্নচাপ বলয় আমরা কোথায় দেখতে পাই, 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এটা 25 থেকে 35 ডিগ্রি, এটা 60 থেকে 70 ডিগ্রি, এটা 80 থেকে 90 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাবো যে 60 থেকে 70 ডিগ্রি উভয় গোলার্ধে, উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ উভয় গোলার্ধে কিন্তু এই সুমেরু এবং কুমেরুবৃত্ত নিম্নচাপ বলয় অবস্থান করে। এখানে নিম্নচাপ হওয়ার কারণ কি না, ওই যে মেরুবৃত্ত অঞ্চলে যে কোরিওলিস বলের কথা বললাম তার ফলে কি হয়, বাতাসের গতিবিক্ষেপ ঘটে। এছাড়া শীতল মেরুবায়ু এবং উষ্ণ যে ক্রান্তীয় বায়ু তাদের সংঘর্ষের ফলে কি হয়, এখানকার বায়ু ঊর্ধ্বমুখী হয়, তাই এখানে কিন্তু বায়ুর নিম্নচাপ বিরাজ করে। বৈশিষ্ট্য কি কি না, এখানকার বায়ু উষ্ণ, আর্দ্র ও ক্রান্তীয় এবং উপক্রান্তীয় বায়ু সংঘর্ষে ঘূর্ণবাদ সৃষ্টি হয়। এখানে কিন্তু আমরা মাঝে মাঝে ঘূর্ণবাদ দেখে থাকি। যখন আমরা বায়ু প্রবাহ নিয়ে আলোচনা করব তখন ঘূর্ণবাদ নিয়ে ডিটেলস আলোচনা করব। দক্ষিণ গোলার্ধে যেহেতু জলভাগের আধিক্য বেশি রয়েছে সেই কারণে কিন্তু নিরবিচ্ছিন্নভাবেই থাকে, কিন্তু উত্তর গোলার্ধে যেহেতু জলভাগ এবং স্থলভাগ পাশাপাশি অবস্থান করছে সেখানে কিন্তু এই চাপ বলয়ের মধ্যে বিচ্ছিন্নতা আমরা লক্ষ্য করে থাকি। এবং সর্বশেষ 80 থেকে 90 ডিগ্রি উভয় গোলার্ধে, 80 থেকে 90 ডিগ্রি এই অংশটাতে রয়েছে কি উচ্চচাপ বলয়। কেন উচ্চচাপ বিরাজ করছে এখানে না, এখানকার অত্যাধিক শীতলতা সবসময় কিন্তু প্রায় 0 ডিগ্রি নিচে থাকে, যার ফলে এখানকার বায়ুর ওজন এবং ঘনত্ব কিন্তু অনেক বেশি। আর কি থাকে না, কেন্দ্র থেকে কম দূরত্বের জন্য এখানে অভিকর্ষজ টান কিন্তু বেশি, তার ফলে এখানে বাতাসের ঘনত্ব অনেক বেশি। মেরু অঞ্চলে বিক্ষিপ্ত বায়ু উভয় মেরুতে গিয়ে কিন্তু সঞ্চিত হয়, ফলে এখানে বায়ুর চাপ বেশি। এখানকার বৈশিষ্ট্য কী কী না, সারা বছর উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, বাতাস শুষ্ক ও ভারী হয়, বায়ুচাপ সর্বাধিক থাকে। এখানে আমরা একটা নোট দিয়েছি যে অশ্ব অক্ষাংশ কাকে বলে। আমরা জানি যে প্রাচীনকালে পালতোলা জাহাজে করে মধ্যপ্রাচ্য দেশ থেকে, ইউরোপ থেকে ঘোড়া ভর্তি জাহাজগুলো কোথায় যেত না, পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ এবং আমেরিকাতে কিন্তু যেত। তারা যাওয়ার সময় যখনই এই ক্রান্তীয় অঞ্চলে তারা চলে আসে, তখনই কর্কট ক্রান্তীয় অঞ্চলে,
তখনই কিন্তু জাহাজগুলো থমকে দাঁড়িয়ে যেত, কারণ এখানে শান্তভাব বিরাজ করে। তখন তারা সময় এবং খাদ্য দুটোই বাঁচানোর জন্য তারা কী করতো, যে ঘোড়াগুলোকে ওই সমুদ্রের জলে ফেলে দিত। সেই থেকে এটার নাম হয়েছে অশ্ব অক্ষাংশ। আরেকটি এখানে আমরা দেখে নেব বায়ু চাপ কক্ষ। বায়ু চাপ কক্ষ কি? আমরা তো চাপ বলয় পড়লাম, তাহলে চাপ কক্ষ কি না, উত্তর গোলার্ধে যেহেতু জলভাগ অপেক্ষা স্থলভাগের বিস্তার বেশি, তাই আমরা উত্তর গোলার্ধে কি দেখি, উত্তর গোলার্ধে বাতাসগুলো কিন্তু, বায়ুর চাপগুলো কিন্তু ছোট ছোট কক্ষে বিভক্ত, ছোট ছোট কক্ষে বিভক্ত। এই প্রত্যেকটা কক্ষকে কিন্তু বলা হয় কি, বায়ু চাপ কক্ষ। এরপর আমরা দেখে নেব আজকের পর্বের শেষ আলোচনা, যে বায়ুর চাপ বলয়ের স্থান কিভাবে পরিবর্তন হয়। পরিবর্তন কি হয়? হ্যাঁ, বায়ুর চাপ বলয়গুলো কিন্তু ম্যাক্সিমাম 5 থেকে 15 ডিগ্রি পর্যন্ত কিন্তু স্থান পরিবর্তন করে থাকে। কেন স্থান পরিবর্তন করে? উষ্ণতা পরিবর্তন হয়, সূর্যরশ্মির পতন কোণের পরিবর্তন হয়, এবং সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন। কি বললাম? উষ্ণতার পরিবর্তন। উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে কিন্তু বায়ুর চাপের পরিবর্তন হয়। কেন হয় না, সূর্যরশ্মির পতন কোণ। আমরা জানি যে সূর্যরশ্মি যেখানে লম্বাভাবে কিরণ দেবে, এই লম্বাভাবে কিরণ কোথায় দেয়? নির্দিষ্ট কি একটি জায়গায় দেয়? না, একটি জায়গায় দেয় না। আমরা যদি এখানে ছবিতে দেখি, 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর, সেই সময় আমরা কি দেখছি, সূর্য কিন্তু নিরক্ষরেখার উপরে লম্বভাবে মোটামুটি কিরণ দিচ্ছে। আবার 21শে জুন যদি দেখি, তাহলে কিন্তু সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে কর্কট ক্রান্তি রেখার উপর। আবার আমরা যদি 22শে ডিসেম্বর দেখি, তাহলে সূর্য কিন্তু লম্বভাবে কিরণ দিচ্ছে মকর ক্রান্তি রেখার উপর। তাহলে যে অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে সেখানকার উষ্ণতা বেশি হবে, উষ্ণতা বেশি হলে সেখানকার বায়ুচাপ কম হবে। সুতরাং এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলে আমরা যদি দেখি ছবিতে, এখানে দেখো নিরক্ষরেখা, নিরক্ষীয় নিম্নচাপ বলে উভয়ে 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত অবস্থান করার কথা, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি সেটা কি হয়েছে, কিছুটা উত্তর দিকে সরে গিয়েছে। এখানে মোটামুটি মাঝ বরাবর রয়েছে। আবার যদি আমরা দেখি যে ডিসেম্বর মাস, সেখানে কিন্তু আবার আমরা দেখব যে নিরক্ষীয় নিম্নচাপ বলে কিন্তু কিছুটা দক্ষিণ দিকে সরে এসেছে। এই বায়ুর যে চাপ বলয়গুলো যে স্থান পরিবর্তন করে, তার কতগুলো বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আছে না, উচ্চ অক্ষাংশের তুলনায় কিন্তু নিম্ন অক্ষাংশে বেশি স্থান পরিবর্তন ঘটে। আমরা মূলত ক্রান্তীয় অঞ্চল পর্যন্ত বা সমীরবৃত্ত অঞ্চল পর্যন্ত এই স্থান পরিবর্তন বেশি লক্ষ্য করে থাকি। তার বাইরে সমীর অঞ্চলে বা কুমির অঞ্চলে কিন্তু এই স্থান পরিবর্তন আমরা লক্ষ্য করি না। আর কি না, এখানে সূর্যের যে উত্তরায়ণ এবং দক্ষিণায়নের ফলে চাপ বলয়গুলো কি হয়, সূর্যের আপাত গতির সঙ্গে তাদের সীমানাগুলো কিন্তু পরিবর্তন করতে থাকে, যেটা আমরা এখানে ছবিতে বোঝানোর চেষ্টা করলাম। জুন জুলাই মাসে চাপ বলয়গুলো উত্তর দিকে সরে যায়, এবং ডিসেম্বর জানুয়ারি মাসে চাপ বলয়গুলো কিন্তু দক্ষিণ দিকে সরে। উত্তরায়ণ মানে আমরা জানি যে 37 ডিগ্রি উত্তর অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত এখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়। আবার দক্ষিণায়ন মানে মকর ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। এটা কিন্তু 23.5 ডিগ্রি উত্তর বা 23.5 ডিগ্রি দক্ষিণ। কিন্তু বায়ুর চাপ বলয়গুলো কিন্তু 23.5 ডিগ্রি পর্যন্ত কিন্তু যায় না, তারা সর্বাধিক 15 ডিগ্রি পর্যন্ত কিন্তু স্থানান্তর লাভ করে থাকে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে।